আপনার কি ঘাড়ের পেছন দিকে মাথার পেছন দিকে ব্যথা হয় বা কোনো সময় ঘাড় থেকে ব্যথা হতে হতে নিচের দিকে হাতে এরকম নেমে হাতের আঙুল অব্দি চলে আসছে বা আঙুলের ডগাগুলো ঝিনঝিন ঝিনঝিন করছে বা যে কোনো রকম ঘাড় ঘোরাতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বা রেস্ট নেওয়ার পরে যখনই আপনি উঠতে যাচ্ছেন ঘাড়টা মনে হচ্ছে যেন লক হয়ে গেল, নাড়াতেই পাচ্ছি না। যদি এই সিমটমগুলো আপনার থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি ডাক্তার আকাশ রায়, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। ওয়েলকাম টু রয় ফিজিও কেয়ার। আজকে আমাদের টপিক হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যাকচুয়ালি জিনিসটা কি? পরিস্থিতি এরকম হয়ে গেছে যে যারই ঘাড়ে ব্যথা হচ্ছে সেই বলছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার না ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়েছে। যে কোনো বয়সেই স্পন্ডিলাইটিস হতে পারে সেরকম ব্যাপারটা নয়। স্পন্ডিলাইটিস হওয়ার কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে, যেই বয়সের পর স্পন্ডিলাইটিসের সিমটম আস্তে 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 মানুষের মধ্যে আসতে পারে। আর সেই বয়স হচ্ছে মোটামুটি আফটার 30-35। এটা কোনো ফিক্সড বয়স হয় না, কিন্তু মোটামুটি 40 বছরের নিচে কিন্তু স্পন্ডিলাইটিস হওয়ার চান্স ভেরি ভেরি লো। কিন্তু তার আগে যে ঘাড়ে ব্যথাগুলো মানুষের হয়, এখন যে প্রচুর স্টুডেন্টদের যে ঘাড়ে নেক পেন হচ্ছে বা হাতে যন্ত্রণা হচ্ছে, সেই জিনিসগুলো কি স্পন্ডিলাইটিস? তাহলে সেগুলো কি? সেগুলোর জন্য একটা নতুন টার্ম এসছে, আমরা মেডিকেল ভাষায় সেটাকে বলি টেক্সট নেক সিনড্রোম। মানে আপনি কাউকে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন, তো সেই থেকে আপনার যে ঘাড়টা নিচু হয়ে থাকছে সেই থেকে যে রোগ বা প্যাথোলজিক্যাল চেঞ্জেসগুলো আসছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। খুব ইম্পর্ট্যান্ট, এটাকে স্পন্ডিলাইটিস ভাবলে কিন্তু চলবে না। স্পন্ডিলাইটিস আছে কি নেই সেটা আপনি আগে কি করে বুঝবেন? প্রথম হতে হবে বয়সের ক্রাইটেরিয়া। প্রথম তো ব্যথা থাকতে হবে। ঘাড় ঘোরাতে গেলে আপনার ব্যথা লাগবে, ঘাড় নিচু করতে গেলে সিমটম বাড়তে পারে, বা অনেকের ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে ঘাড় মাথা ওপর দিকে তুলতে গেলেও ব্যথা হচ্ছে, এরকম সিমটমও পাওয়া যায়। আর সিমটম যদি আরো বাড়ে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো হাতের একটা সাইড ধরে এরকম একটা ঝিনঝিন টাইপের ব্যথা, অবশ ভাব একটা হাতের নিচের দিকে নেমে আসে। বাঁ হাতের ক্ষেত্রে হতে পারে, ডান হাতের ক্ষেত্রে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দু হাতের ক্ষেত্রেই হতে পারে। তো এইরকম ধরনের যদি কোনো সিমটম আপনার হয় তাহলে বুঝবেন মোস্ট লাইকলি যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে। কিন্তু এটা ডায়াগনোসিস কি করে হবে, বা আপনি কি করে বুঝবেন যে এক্স্যাক্ট এটা কি স্পন্ডিলাইটিস? আমাকে এখন কোনো মেডিসিন খাওয়া উচিত, নাকি আমার ডাক্তার দেখানো উচিত, না কি করা উচিত? ফার্স্ট, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ডায়াগনোস করার খুব বেসিক একটা ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এক্স রে। এক্স রে করে আমরা দেখি যে আমাদের সার্ভাইকালে যে 7টা হাড় আছে, স্পেসিফিক্যালি বলতে গেলে যে 7টা ভার্টিব্রা আছে, এই হাড়গুলোর মাঝখানে কতটা গ্যাপ আছে, হাড়গুলো ঠিকঠাক প্রপার পজিশনে অ্যালাইনমেন্টে আছে কিনা, কোনো হাড় একটু আগে কোনো হাড় একটু পেছনে চলে গেছে কিনা, বা হাড়গুলো সমান সমান একটার পর একটা সুন্দরভাবে বসে আছে কিনা। যদি এগুলোর অ্যালাইনমেন্টে কোনো রকম চেঞ্জ হয়, যদি কোনোটা একটু আগে পরে হয়ে যায়, যদি তার মধ্যে একটু ক্ষয় দেখা যায় বয়সজনিত কারণে, ডিজেনারেশনের জন্য, ক্যালসিয়াম কম থাকার জন্য, বা মোস্ট পসিবলি যেটা এখন খুব দেখা যাচ্ছে, নেক এরকম সামনের দিকে বেন্ড করে কাজ করার জন্য বা ফোন টোন দেখার জন্য আমাদের ঘাড়ের একটা ন্যাচারাল কার্ভেচার আছে। আমরা সার্ভাইকাল স্পাইনে ওটাকে বলি সি কার্ভেচার, মানে যে কার্ভটা পেছন দিকে থাকবে, সামনের দিকে কনভেক্স থাকবে, পেছন দিকে কনকেভ। সেটা এখন অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম সোজা হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি থাকার কথা এইরকম, সেটা হয়ে যাচ্ছে সোজা। তো এটাকে বলা হচ্ছে স্ট্রেটনিং অফ সার্ভাইকাল লর্ডোসিস। কিন্তু অবশ্যই এটা আপনি নোটিস করবেন না, এটা আপনার যে কোনো মেডিকেল প্রফেশনাল, আপনার ফিজিওথেরাপিস্ট, আপনার জেনারেল ফিজিশিয়ান, আপনার অর্থোপেডিক সার্জন, এনারা আপনাকে বলে দেবে যে আপনার সার্ভাইকাল লর্ডোসিসটা কিন্তু কমে গেছে। দেখবেন এক্স রে রিপোর্টে আমরা খুব পাই যে হাড় কি সোজা হয়ে গেছে, হাড়ের মাঝখানে গ্যাপ কমে গেছে। তো এই চেঞ্জেসগুলো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা যতই ঘাড়ে ব্যথা হোক, যে কোনো প্রবলেম হোক, আমরা কিন্তু স্পন্ডিলাইটিস বলতে পারছি না। আচ্ছা, এবার আসছি ট্রিটমেন্টে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে ট্রিটমেন্ট কি? জানতে বা বলতে খুব অবাক লাগে, এটার প্র্যাকটিক্যালি কোনো মেডিসিন নেই। কারণ যখন আপনার হাড়ের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা হাড়, একটা শিরদাঁড়া, একটা স্ট্রাকচার যখন ওটা বেঁকে যাচ্ছে, আপনি কোনো ওষুধ দিয়ে সেই স্ট্রাকচারটাকে বেঁকা জিনিসটাকে সোজা করতে পারবেন না। আপনি ভাবুন একটা ছোট সেই আমাদের যে ঝুলনে যে দেখায় ছোট ছোট পুতুলগুলোকে দড়ি দিয়ে খেলানো হয়, যেরকম আপনি দড়িটা টানবেন সেরকম পুতুলটা নড়বে, আমাদের ঘাড় কিন্তু ঠিক সেই রকম। ঘাড়ের যে শিরদাঁড়াটা সেটাকে আপনি বলতে পারেন মেন স্ট্রাকচার, আর এই দড়িগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন আমাদের মাসেলসগুলোকে। আমাদের ঘাড়ের সামনের দিকে কিছু মাসেলস থাকে, পেছন দিকে কিছু মাসেলস থাকে, সাইডে কিছু মাসেল থাকে, এই সাইডে কিছু মাসেল থাকে। এই প্রপার মাসেল যদি ব্যালেন্স না হয়, যদি সামনের দিকের মাসেল টাইট হয়ে যায় তাহলে ঘাড় সামনের দিকে নেমে যাবে, যদি পেছন দিকের মাসেল টাইট হয়ে যায় ঘাড় পেছন দিকে উঠে যাবে, যেটা খুব কম হয়, খুবই এক্সেপশনাল। কোনো একটা সাইড অনেকে হয়তো
এরকমভাবেই হয়তো কেউ ফোন দেখে বসে বসে দীর্ঘদিন, বা কারো পশ্চার এরকম সেইভাবে সাইকেল চালায়, তো তার কিন্তু এই দিকের মাসেল নর্মালভাবে টাইট হতে থাকবে, আর কিছু বছর পর সেই টাইটনেসটা মাসেল থেকে আস্তে আস্তে হাড়ে যাবে, মানে হাড় টাইট হবে না কিন্তু হাড়ের কার্ভেচারটা চেঞ্জ হয়ে যাবে, একটা পার্মানেন্ট ডিফর্মিটি দেখা দেবে। তো আমাদের এই পশ্চারাল জিনিসগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কীভাবে আমরা বসছি, কীভাবে আমরা শুচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার ধরুন আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়ে গেল, বা আপনার ঘাড়ে খুব স্টিফনেস হচ্ছে, ব্যথা হচ্ছে, আপনি ফার্স্ট যাবেন আপনার ফিজিওথেরাপিস্টের কাছে। আপনার ফিজিওথেরাপিস্ট গিয়ে আপনার ঘাড়ের রেঞ্জ অফ মোশন, আপনার ঘাড় কতটা ল্যাটারালি বেন্ড হচ্ছে, সাইডে কতটা রোটেশন হচ্ছে, সাইড বেন্ডিং আপনি কতটা করতে পারছেন, কতটা আপনি চিন টাক করতে পারছেন সামনের দিকে পেছন দিকে, কতটা আপনি উপর দিকে তাকাতে পারছেন, কতটা নিচের দিকে তাকাতে পারছেন। ফার্স্ট হচ্ছে রেঞ্জ অফ মোশন অ্যাসেসমেন্ট। রেঞ্জ অফ মোশনেরও ব্যাপার আছে, অ্যাক্টিভ কতটা করতে পারছেন, মানে আপনি নিজে কতটা করতে পারছেন, প্যাসিভ কতটা করতে পারছেন, বা কোনো স্পেসিফিক মাসেল, যে মাসেলগুলো খুব বেশি বেশি ইনভলভড হয়ে যায়, যেমন আপার ট্র্যাপিজিয়াস, ভেরি ভেরি প্রোন টু গেট স্প্যাজম, প্রচণ্ড স্প্যাজম হয়ে যায় আপার ট্র্যাপসে। লিভেটো স্ক্যাপুলি বলে আমাদের একটা মাসেল আছে, যেটা আমাদের একদম আপার সার্ভাইকাল স্পাইন থেকে শুরু হয়, যেটা আমাদের ঘাড়টাকে তুলতে সাহায্য করে। ইন জেনারেল এই মাসেলগুলো খুব টাইট হয়ে যায়। বা আপনি যদি বলতে পারেন আমাদের মাথার সামনের দিকে কিছু মাসেল হয়, যেমন এসসিএম বলে একটা মাসেল আছে, স্টার্নোহিড্রাল ম্যাস্টয়েড। তো এই মাসেলগুলোর কিন্তু কোনোটা টাইট কোনোটা লুজ, এরকম একটা পার্মানেন্ট চেঞ্জেস আসতে থাকে। তো এই জিনিসগুলোকে ঠিকঠাক ম্যানেজ করতে হবে। যেই মাসেলটা বেশি টাইট সেই মাসেলটা স্ট্রেচ করতে হবে, যেই মাসেলটা লুজ সেই মাসেলের স্ট্রেংথেনিং করতে হবে, আর যে রেঞ্জটা আপনার চলে গেছে সেই রেঞ্জটাকে আনার জন্য রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে হবে। এবার আসি, যাদের এই হাতে ঝিনঝিন করে ব্যথা নামছে বা আঙুলের ডগায় অবশ ভাব আসছে, এইটা কি কারণে হতে পারে? খুব কমন। আপনি ভাবুন আপনার বাড়ির এক এক ঘর থেকে আরেক ঘরে একটা জলের পাইপ গেছে। আমি যদি এই জলের পাইপটাকে একটুখানি চেপে ধরি, তার মধ্যে থেকে জল যাওয়ার পরিমাণটা অনেক কমে যাবে। এটাও ঠিক সেরকম। আমাদের মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে অনেক নার্ভ স্পাইনাল কর্ডের মাধ্যমে নিচের দিকে নেমে আসে। যখন সে হাতের লেভেলে আসে তখন হাতে কিছু নার্ভ চলে যায়। যখন পায়ের লেভেলে আসে তখন পায়ের দিকে কিছু নার্ভ চলে যায়। এবার সেই নার্ভগুলো নামার আগেই যদি কোনো একটা জায়গায় যদি আমরা জলের পাইপটাকে, মানে নার্ভটাকে একটু চেপে দিই, তাহলে নার্ভের এই ইম্পালসটা যেরকম স্মুথ যাচ্ছিল আসছিল, সেই মুভমেন্ট আর হবে না। ইলেকট্রিক্যাল ইম্পালসটা স্লো হয়ে যাবে, বিভিন্ন পেন সেন্সেশন তৈরি হবে, কেমিক্যাল যে মিডিয়েটার্সগুলো যেগুলো আমাদের পেন সিগন্যালকে কমায় বাড়ায়, ঠিকঠাক সেন্সেশন ক্যারি করে, সেইগুলো ঠিকঠাক যাবে না। সেই জন্য আমাদের একটা অল্টারনেটিং সেন্সেশন তৈরি হয়, আমাদের টিংলিং পেন হয়, আমাদের হাত অবশ হয়ে যায়, হাত অনেকের ভারী ভারী মনে হয়। ইভেন যদি সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বেশি দিন থাকে, 1 মাস 2 মাস 3 মাস অবধি থাকে, তাহলে কিন্তু ডান দিক বাঁ দিকের মধ্যে যদি কোনো একটা দিক এফেক্ট হয়, সেই দিকের মাসেল বাল্ক পর্যন্ত কমে যেতে পারে। কারণ সেই নার্ভগুলোই সেই মাসেলগুলোকে সাপ্লাই করছে, যে মাসেল আমাদের হাতটাকে ওঠাতে সাহায্য করছে, হাত ভাঁজ করতে সাহায্য করছে, কাঁধকে ওঠাতে সাহায্য করছে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ঘাড়ের রেঞ্জ অফ মোশন যেন ঠিক থাকে, আমরা যেন ওপর নিচ ডান দিক বাঁ দিক সব দিকে ভালো মুভমেন্ট করতে পারি, আমাদের যেন সাইড বেন্ডিং ঠিক থাকে, সব মাসেল যেন টাইট না হয়, আর যেন মাসেল স্ট্রেংথ বজায় থাকে। এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনি কোন পরিস্থিতিতে কোন জায়গায় কাজ করছেন, ডেস্কে কাজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকাল আইটিতে খুব কমন, সবাই কাজ করতে করতে এরকম সামনের দিকে হেলে যায়, জাস্ট পশ্চারটা এরকম হয়ে যায়। তাদেরকে আমরা সাজেস্ট করি 15-20 মিনিট অন্তর একটু উঠে একটু হাঁটাচলা করতে, একটু ফ্রি মাথাটাকে নাড়াচাড়া করে একটু রেঞ্জ অফ মোশন করে নিতে, যাতে তার যেটুকু রেঞ্জ আছে সেটা মেনটেন থাকে। আপনার যদি ঘাড়ের এরকম কোনো প্রবলেম হয়, আপনি ফার্স্ট আপনার ফিজিওর কাছে যান আর তাকে বলুন যে আমার এই প্রবলেম হচ্ছে, সেই অ্যাসেসমেন্টগুলো করুক। সে আপনার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করবে, যে আপনার ঠিক কোন কোনগুলো করা প্রয়োজন। জেনারেলাইজড কিছু এক্সারসাইজ থাকে, যেমন আইসোমেট্রিক নেক এক্সারসাইজ, যেটা বলা যেতে পারে সেফার ইন এভরি সার্কামস্ট্যান্সেস, যে কোনো প্রবলেম ঘাড়ের করা যেতে পারে ইন জেনারেল। স্টিল আই রেকমেন্ড এ ফিজিও কনসালটেশন, কিন্তু তাও যদি বেসিক 2-3টে এক্সারসাইজ দেখাতে হয়, তার মধ্যে ফার্স্ট হবে হচ্ছে আইসোমেট্রিক নেক, যার জন্য আমাদের সোজা বসে থাকতে হয়, হাত দিয়ে কপালটাকে আটকে রেখে মাথা সামনের দিকে প্রেস করছি, আর হাত দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে রাখছি, 10 কাউন্ট করে ছেড়ে দিচ্ছি। সেম পেছন দিকে রিপিট, পেছন দিকে ঠেলছি, হাত দিয়ে রেজিস্ট্যান্স দিচ্ছি, 10 কাউন্ট করছি, 1 2 3 4 ছেড়ে দিচ্ছি। সেম ফর রাইট সাইড, ডান দিকে ঠেলছি, 10 কাউন্ট করছি, ছেড়ে দিচ্ছি। খুব কমন এক্সারসাইজ, অনেকেই জানেন। আবার বাঁ দিকে ঠেলছি, 10 কাউন্ট করছি, ছেড়ে দিচ্ছি। এটা একটা এক্সারসাইজ হতে পারে। এটা দিনে 3 বার 4 বার 5 বার রিপিট করা যেতে পারে, 10 টাইমস করে করে। এছাড়া সিম্পল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, লেফট রাইট রোটেশন। আমরা কিন্তু ফ্রন্ট ব্যাক মানে সামনে বেন্ডিং আর উল্টো দিকে এক্সটেনশন খুব বেশি এনকারেজ করি না আর্লি সিমটমের ক্ষেত্রে। একটু কমে যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম ফিজিও টেকনিক আছে, যেমন খুব কমন আমরা একটা টেকনিক ইউজ করে থাকি, ওটাকে বলছি ম্যাকেনজি। সেইগুলো
পরে আস্তে আস্তে আসবে। মানে অ্যাট পার হোম এক্সারসাইজ প্রোগ্রাম জাস্ট পাশাপাশি সাইড রোটেশন, আইসোমেট্রিক নেক এক্সারসাইজ, প্রপার পজিশনে শোয়া, বালিশের হাইটটা ঠিকঠাক হওয়া, না বালিশ নয় সেরকম নয়, আবার অনেক উঁচু বালিশ সেটাও না, তার সাথে কিছু নার্ভের গ্লাইডিং, যাদের রেডিকুলার সিমটম আসছে, তাদের হাত ঝিনঝিন করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বলি হাতের জেনারেলাইজ একটা গ্লাইডিং হয়। কারণ আমরা যতক্ষণ না আপনাকে দেখছি আমরা বলতে পারবো না যে কোন নার্ভটা এফেক্টেড, আপনার কি মিডিয়ান নার্ভে সমস্যা হচ্ছে না রেডিয়াল নার্ভে নাকি আলনার নার্ভে নাকি অন্য কিছুতে, সেটা জানার জন্য একটা অ্যাসেসমেন্ট হাতে ধরে দেখা প্রয়োজন। কিন্তু ইন জেনারেল যদি এক্সারসাইজ করতে হয়, আমরা একটা বেসিক এক্সারসাইজ করি জেনারেলাইজড নার্ভ গ্লাইডিং। তার জন্য হাতটাকে সামান্য সাইডে তুলে হাতের পাতাটাকে পেছন দিকে করে, যদি আমি বাঁ হাতের ক্ষেত্রে করি আমাকে ডান দিকে তাকাতে হবে, আর ডান হাতের ক্ষেত্রে করলে আমাকে বাঁ দিকে তাকাতে হবে, জাস্ট অপোজিট ভাইস ভার্সা করে হাতটাকে পেছন দিকে টেনে এরকম একটা মুভমেন্ট করা। এতে আমাদের নার্ভের একটা গ্লাইডিং হয়। যদি এটা আমরা আরেকটু ভালো করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা রোটেশনাল মোশন এর সাথে অ্যাড করতে পারি। কীরকম? যখন আমি যখন আমি হাতটাকে এদিকে পেছন দিকে নিয়ে যাচ্ছি, তার সাথে আমি মাথাটা এদিকে রোটেশন করতে পারি, যখন হাত ফেরত আসছে মাথাটা আমি অপোজিট। এইটা হচ্ছে নার্ভের ইন জেনারেলাইজড নার্ভের গ্লাইডিং, যেটা আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি কজড বাই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, এটা কিন্তু ইন জেনারেল করা যেতে পারে। আর আইসোমেট্রিক নেক রোটেশন, এছাড়া যাদের ঘাড়ে সিভিয়ার স্প্যাজম আছে সেই ক্ষেত্রে আমরা কিছুটা হালকা গরম শেক অনেকে সাজেস্ট করে থাকি। কোনো ক্ষেত্রে যাদের খুব বেশি রেডিকুলার সিমটম, তাদের পশ্চার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সোজা হয়ে বসতেই পারছে না, সেই ক্ষেত্রে আমরা সার্ভাইকাল কলারও সাজেস্ট করে থাকি। আপনাদের যদি ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, যদি কারোর কোনো সাজেশন থেকে ভিডিওর অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।